আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে শ্রমবাজারের 7টা ক্লাস দিয়েছি। তো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বাজার, চতুর্থ অধ্যায় বাজার, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অর্থনীতির ভাইটাল একটা চ্যাপ্টার হচ্ছে বাজার। তো আজকের এই ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছি। তো আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মশিউর রহমান, সার্চ দিলে MASHIURRAHMAN, মশিউর রহমান। এই চ্যানেলটা সার্চ দিলে তোমরা এইচএসসির বিভিন্ন ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো এটা তোমরা সাবস্ক্রাইব করে নিলে যথাসময়ে তোমাদের হাতে ক্লাসগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা বাজার অধ্যায় নিয়ে কথা বলব। তো বাজার শব্দটা দ্বারা আমরা কি বুঝি, অর্থনীতিতে বাজার বলতে কি বুঝি, তার আগে আমরা সচরাচর বাজার শব্দটা ব্যবহার করি। আমরা বলে থাকি বিভিন্ন সময়ে আমাদের পশ্চিম বাজার যেতে হবে, মৌলভীবাজার যেতে হবে, ব্রাহ্মণবাজার যেতে হবে, রবির বাজার যেতে হবে ইত্যাদি শব্দ আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি। বা বলে থাকি মাছ বাজার, সবজি বাজার ইত্যাদি বাজারে যেতে হবে। বাজার শব্দটা আমরা এভাবে ব্যবহার করে থাকি। তো এখন অর্থনীতিতে বাজার বলতে আমরা কি বুঝি? প্রথম কথা হচ্ছে, অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না। অর্থাৎ আমরা সাধারণত যা বুঝে থাকি, অনেক সময় অর্থনীতি সেটা বুঝে না। অর্থনীতি একটা বিশেষ অর্থে একটা বিষয়কে সংজ্ঞায়িত করে থাকে। তো বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং বাজার হচ্ছে এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা যেখানে ক্রেতা থাকে। এক হচ্ছে কি থাকে? ক্রেতা থাকে বাজারে। ক্রেতা, ক্রেতা কারা? যাদের দ্রব্যের প্রয়োজন, সেবার প্রয়োজন, তারা দ্রব্য বা সেবা ক্রয় করার জন্য যে উদ্যোগ নেয়, ক্রয় করার জন্য প্রস্তুত থাকে, তারা হচ্ছে ক্রেতা। যারা দ্রব্য বা সেবা ক্রয় করে তারা কি? তারা হচ্ছে ক্রেতা। 2 নম্বর হচ্ছে এখানে বিক্রেতা থাকবে। বিক্রেতা যারা দ্রব্যটা বিক্রি করে, দ্রব্য বা সেবা বিক্রি করে, সাপ্লাই দেয়, সরবরাহ করে। তো ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে এখানে দর কষাকষি হয়, বার্গেনিং হয়, দাম নিয়ে বার্গেনিং হয়। এই পরিমাণ, এই দামে অফার করে ক্রেতা, বিক্রেতা একটা দাম চায়, এই বার্গেনিংটা হয়। তো
এই বাজার হচ্ছে এমন একটা পরিবেশ বা পরিস্থিতি বা অবস্থা যেখানে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় হয়। তাহলে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝানো না, যে কোনো স্থানে এই জিনিসগুলো সংগঠিত হতে পারে, যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে এই বিষয়গুলো যদি সংগঠিত হয়ে যায় তখন তাকে বাজার বলা হয়। তাহলে বাজার হচ্ছে এমন একটি অবস্থা যেখানে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় হয়, তাকে বাজার বলে। তাহলে বাজার বলতে আমরা সাধারণত দ্রব্য বা সেবা বুঝে থাকি। এক একটা দ্রব্য হচ্ছে এক একটা বাজারের সাথে রিলেটেড। কলমের বাজার, বইয়ের বাজার, মাছের বাজার, মাংস বাজার, এই যে মানে বাজারটা একটা নির্দিষ্ট দ্রব্যের সাথে রিলেটেড, স্থানের সাথে না। এই দ্রব্যটা কি? এই দ্রব্যটা কি হয়? ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয়, সেটা হচ্ছে বাজার। তো অর্থনীতিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। অর্থনীতিতে সময়ের ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়েছে, প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে ভাগ করা হয়েছে। তো আজকে আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুইটা ভাগে ভাগ করা হয়। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগ। এক হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর অন্যটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এক হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, দুই হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আজকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আলোচনা করব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যার ইংলিশ নামটা হচ্ছে পারফেক্ট, পারফেক্ট কম্পিটিশন মার্কেট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অথবা পারফেক্ট কম্পিটিশন মার্কেট, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা কি বুঝি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা সংজ্ঞায়িত করব, তার আগে এই বাজারের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা পেশ করতেছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, এই বাজারে ক্রেতার সংখ্যাও বেশি, বিক্রেতার সংখ্যাও বেশি। প্রথম বৈশিষ্ট্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতার সংখ্যাও বেশি, বিক্রেতার সংখ্যাও বেশি। তার মানে প্রত্যেকটা বাজারে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা বেশি হয় না। যেমন একচেটিয়া বাজার নিয়ে আমরা যখন আলোচনা করব, একচেটিয়া বাজারে বিক্রেতার সংখ্যা একজন, মনোপলি মার্কেট, একচেটিয়া বাজার, এখানে বিক্রেতার সংখ্যা বেশি হয়। আবার অলিগোপলি বাজার নিয়ে আমরা আলোচনা যখন করব, অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা হচ্ছে কতিপয়, মুষ্টিমেয় বিক্রেতা অলিগোপলি বাজারে, কিন্তু
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন দুইজন বিক্রেতা নয়, এ বাজারে বিক্রেতার সংখ্যা অসংখ্য, আবার ক্রেতাও কি বেশি, একজন ক্রেতা থাকতে পারে, এটা মনস্বনী হয়ে যাবে। তার মানে এখানে ক্রেতার সংখ্যাও বেশি, বিক্রেতার সংখ্যাও বেশি। 2 নম্বর বৈশিষ্ট্য, সমজাতীয় পণ্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমজাতীয় পণ্য, হোমোজিনিয়াস প্রোডাক্ট, সমজাতীয় পণ্য। এখন প্রশ্ন হচ্ছে এই সমজাতীয় পণ্য বলতে আমরা কি বুঝি, হোমোজিনিয়াস প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? সমজাতীয় পণ্য হচ্ছে যে সমস্ত দ্রব্যের, এটা তোমরা খাতায় লিখে নিতে পারো, যে সমস্ত দ্রব্যের আকৃতি, রং, গুণাগুণ ইত্যাদির ভিত্তিতে প্রায় একই হয় তাকে বলা হয় সমজাতীয় পণ্য। যে সমস্ত দ্রব্যের আকৃতি, রং, গুণাগুণ ইত্যাদির ভিত্তিতে প্রায় একই হয় তাকে বলা হয় সমজাতীয় পণ্য, হোমোজেনিয়াস প্রোডাক্ট। আকৃতিতে একই হয়, তার মানে এই একটা কলম, এরকম যদি আরেকটা কলম যদি থাকে তাহলে তার আকৃতি কি একই, তার মানে আকৃতি একই মানে কি, তার দৈর্ঘ্য, তার প্রস্থ, পাশ এগুলো সমান, এর নাম হচ্ছে একই আকৃতি। রং, এটাও মনে করো হোয়াইট, আর একটা কলম আছে এটাও মনে করো হোয়াইট, রঙের দৃষ্টি দিয়ে একই। গুণাগুণের ভিত্তিতে একই মানে কি, গুণাগুণের ভিত্তিতে একই মানে এটাও লেখা দেয়, লিখলে এটা কি, এটাও এটার ভিতরেও কালি আছে, লেখা যায়, হোয়াইট বোর্ডে কি করা যায়, লেখা যায়। তোমার কাছে একটা কলম আছে, এটা দিয়েও হোয়াইট বোর্ডে লেখা যায়, এটার ভিতরেও কালি আছে, লেখা যায়, মানে এটার গুণাগুণ একই, তখন নাম হয়ে যায় কি সমজাতীয় পণ্য। মনে করো তোমাদের ম্যাটাডোর কলম 2 বন্ধুর কাছে 2টা আছে, তাহলে আকৃতি মিলছে, দুটাই মনে করো গোলাপি কালারের, রঙের দৃষ্টিকোণ থেকেও মিলছে, দুটাই লেখা দেয়, দুজনের কলমের ভিতরে কি আছে, কালি আছে, লেখা দেয়, লেখা যায়, তাহলে গুণাগুণও মিলল, তাহলে 2টা কলম পরস্পরের কি সমজাতীয়। এখন একটা কথা আছে, সমজাতীয় হলেই যে সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হতে হলে শুধু সমজাতীয় হলে হবে না, তার যে বাকি বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো কি করতে হবে, বৈশিষ্ট্যগুলো মিলতে হবে। একটা বাজার হতে হলে, একটা দ্রব্যটা ওই বাজারের হতে হলে বাকি বৈশিষ্ট্যগুলো কি করতে হবে, মিলতে হবে। 100% না হলে তার কাছাকাছি কি করতে হবে, যেতে হবে। শুধুমাত্র একটা বৈশিষ্ট্য মিলে গেলে এটা এই বাজারের দ্রব্য হয়ে যাবে তা কিন্তু নয়, সব বৈশিষ্ট্য ফুলফিল করলে আমরা বলবো এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রোডাক্ট বা দ্রব্য, সেবা ইত্যাদি। তাহলে সমজাতীয় পণ্য সম্পর্কে আমরা কি করলাম, আইডিয়া পেলাম। 3 নম্বর বৈশিষ্ট্য, দাম নির্দিষ্ট, প্রাইস ইজ ফিক্সড, দাম নির্দিষ্ট। এ বাজারে দ্রব্যের দামটা নির্দিষ্ট হয়, দ্রব্যের দামটা কি হয়, নির্দিষ্ট হয়। প্রাইস ইজ ফিক্সড, তো প্রাইস ইজ ফিক্সড বলতে, দ্রব্যের দাম নির্দিষ্ট বলতে এখানে দ্রব্যের দামটা তার প্রান্তিক খরচের সমান হয়। এই দামটা নির্দিষ্ট করা হয় একটা সুনির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে। এই নির্দিষ্ট দামে এই পণ্যটা একটা অঞ্চলে অথবা একটি দেশে সাধারণত একই দামে বিক্রি হয়।
এখন দাম নির্দিষ্ট, মনে করো তুমি একটা দোকানে গেছো, মনে করো মৌলভীবাজারের এমবি অথবা বিলাসে গেলাম, এখানে লেখা আছে নির্দিষ্ট প্রাইসের দোকান, দাম নির্দিষ্ট। এখন যদি বলো যে এটা তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তাহলে আনসার হবে না। কারণ একটি নির্দিষ্ট দোকানে তার দাম নির্দিষ্ট, তার মানে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নয়। কিভাবে? তুমি এমবি অথবা বিলাস থেকে একটি শার্ট এর দাম মনে করো 1000 টাকা, 1000 টাকা দিয়ে একটা শার্ট তুমি কি করছো? ক্রয় করছো এমবি অথবা বিলাস থেকে, নির্দিষ্ট প্রাইসের দোকান থেকে। কিন্তু দেখা গেল পাশের মিলন ক্লথ স্টোরে ওই একই শার্টটা তারা বিক্রি করতেছে 600 টাকায়। তাহলে তো এখানে দাম কি হলো না? নির্দিষ্ট হলো না। দাম তখন নির্দিষ্ট হবে যখন বিভিন্ন দোকানে, বিভিন্ন শপে ওই দ্রব্যটা একই দামে বিক্রি হয়। এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে দাম নির্দিষ্ট স্বর্ণের বাজার, স্বর্ণের দাম নির্দিষ্ট। আজকে তুমি মৌলভীবাজার 1 ভরি স্বর্ণ যদি ক্রয় করো, এই স্বর্ণের দাম মনে করে 1 ভরির দাম 50,000 টাকা। স্বর্ণের দাম তো খুব বেশি বৃদ্ধি পাচ্ছে। রিসেন্ট স্বর্ণের দাম সম্ভবত 70,000 এর মতো, মেবি, খুব চড়া। এত বেশি দামের আগে আমি শুনি নাই। তো যাক, তো স্বর্ণের দাম মনে করে 1 ভরির দাম কত টাকা? 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে 50,000 টাকা। তাহলে মৌলভীবাজারের যত জুয়েলারি শপ আছে, সব জুয়েলারির দোকানে তুমি যাও, বিভিন্ন ক্যারেটের স্বর্ণ আছে, মনে করো একটা নির্দিষ্ট ক্যারেটের স্বর্ণর দাম কত? 50,000 টাকা। তো সকল দোকানে 50,000 টাকা। শুধু তাই নয়, মৌলভীবাজারের জুয়েলারির দোকানে যদি 50,000 টাকা হয়, সিলেটের জুয়েলারি দোকান, ঢাকার একটা দোকান থেকে যদি ক্রয় করো, চট্টগ্রাম থেকে যদি ক্রয় করো, দেশের যে কোনো জায়গা থেকে ক্রয় করো, দাম সেম। এর নাম হচ্ছে দ্রব্যের দাম নির্দিষ্ট। আরো উদাহরণ আমরা দিতে পারি স্বর্ণ ছাড়া। আমরা শেয়ারের কথা বলতে পারি, শেয়ারের কথা। যেমন ইসলামী ব্যাংকের একটা শেয়ারের দাম যদি আজকে 200 টাকা হয়, তাহলে তুমি যেখান থেকে ক্রয় করো, মৌলভীবাজার অথবা ঢাকা অথবা সিলেট, যেখান থেকে ক্রয় করো, কত টাকা? 200 টাকা। তার নাম হচ্ছে দ্রব্যের দাম নির্দিষ্ট। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম নির্দিষ্ট হিসেবে আমরা 2টা উদাহরণ দিলাম, স্বর্ণ এবং শেয়ার। আরো বিভিন্ন উদাহরণ দেওয়া যায়, আমরা 2টা উদাহরণ। ওকে, 3 নম্বর বৈশিষ্ট্য শেষ হলো। 4, বাজার সম্পর্কে ক্রেতারা জ্ঞাত থাকে। বাজার সম্পর্কে ক্রেতারা জ্ঞাত থাকে। এইটা বলতে আমরা কি বুঝি? বাজার সম্পর্কে ক্রেতারা জ্ঞাত থাকে, তার মানে এই বাজারের পণ্য সম্পর্কে ক্রেতা ভালো ধারণা রাখে। পণ্য সম্পর্কে ভালো ধারণা মানে কি? এই পণ্যর প্রকৃতি সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে সে অবগত। যেমন সে স্বর্ণ ক্রয় করবে, স্বর্ণ ক্রয় করার জন্য বাজারে গেল। এখন বিক্রেতা যদি রূপা দিয়ে দেয়, রূপা দিয়ে যদি বলে, বিক্রেতা ক্রেতাকে যদি বলে যে এটা হচ্ছে স্বর্ণ, মনে করো রূপা সাদা, সে বললো এটা হোয়াইট গোল্ড, ক্রেতা কি কিনবে? কারণ ক্রেতা ঠিকই বুঝতে পারবে যে এটা স্বর্ণ নয়। এ ধরনের ঠকানো ক্রেতার সাথে এই বাজারে সম্ভব হয় না, কারণ ক্রেতারা জ্ঞাত। কিন্তু অন্য বাজারে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে ক্রেতারা এতটুকু জ্ঞাত থাকে না। যেমন অলিগুপুলি বাজারের একটা উদাহরণ হচ্ছে
মোবাইল তো মোবাইলে এই যে আমরা গ্রামীণ ফোন বা বিভিন্ন সিম কোম্পানির সিম আমরা ব্যবহার করি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় বা তোমাদের কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি যে কল দাও বা কল করো পার মিনিট কত টাকা কাটে, অনেকেই বলতে পারবে না। আচ্ছা, এমবি কত মিনিট ইউজ করলে তোমার এত এমবি কাটে, বলতে পারবে না। তার মানে এই দ্রব্যের প্রকৃতি সম্পর্কে সে অবগত নয়, অনেকেই জানে না। কিন্তু এই অবস্থাটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হয় না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে ক্রেতারা জ্ঞাত থাকে। শুধু তাই নয়, দ্রব্যের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত থাকার পাশাপাশি দাম সম্পর্কেও সে অবগত থাকে। সে মনে করো স্বর্ণ ক্রয় করবে, আজকে ভরি 45,000, সে কিন্তু যাওয়ার আগে অনলাইন সার্চ করবে, দেখবে আজকে ভরি কত, অথবা দুই একজন যারা অভিজ্ঞ এই বিষয়ে জানে তাদেরকে ফোন দিবে যে আজকে স্বর্ণের ভরি কত। তাও যদি না করে বাজারে যাবে, গিয়ে 2-3 দোকান দেখে আগে যাচাই করবে যে আজকে বুঝতে চাইবে যে আজকে স্বর্ণের দাম কত। না জেনে সে ক্রয় করবে না। 50,000 স্বর্ণ, কিন্তু একজনে যদি 60,000 বলে, সে বলবে কি বলতেছেন আজকে স্বর্ণের দাম তো কত 50,000, আমরা অনলাইনে দেখে আসছি, পেপারে দেখে আসছি, বেশি বলতেছেন কেন? তার মানে এই বাজারের সমস্ত কিছু সম্পর্কে, দ্রব্যের প্রকৃতি, গুণাগুণ, দাম সব সম্পর্কে সে কি থাকে? অবগত থাকে, জ্ঞাত থাকে। ক্রেতাকে ঠকানো যায় না, সে দাম সম্পর্কে অবগত থাকে। তাহলে আমরা দেখলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে ক্রেতারা জ্ঞাত থাকে। 5, অবাধ প্রবেশ ও প্রস্থান। অবাধ প্রবেশ, সহজে প্রবেশ করা যায়, আবার সহজে প্রস্থান করা যায়, বের হওয়া যায়। তাহলে এই বাজারে সহজে প্রবেশ করা যায়, তার মানে এই বাজারে প্রবেশ করতে খুব একটা জটিলতা নাই। যেমন মনে করো তুমি একটা স্বর্ণের দোকান দিতে যাচ্ছ, তাহলে একটি দোকান তুমি কি করবে? একটা নির্দিষ্ট জায়গায় একটা দোকান তুমি ভাড়া নেবে, জুয়েলারি সমিতির একটা লাইসেন্স এবং একটা ট্রেড লাইসেন্স মনে করো তুমি তোমার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা যে যেখানে অবস্থান করো সেখান থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে তুমি দোকানটা শুরু করতে পারো। এখানে বড় ধরনের কোনো জটিলতা নেই, সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই বা বড় ধরনের কোনো জটিলতা নেই, সহজে প্রবেশ করা যায়। কিন্তু অন্য বাজারে সহজে প্রবেশ করা যায় না, একচেটিয়া বাজারে সহজে প্রবেশ করা যাবে না। এখানে বাজার সে দখল করে আছে, তার পণ্যের বিকল্প পণ্য নেই। অলিগলি বাজারে মনে করো একটা মোবাইল সিম কোম্পানি তুমি দিতে যাচ্ছ, সহজে প্রবেশ করা সম্ভব হবে না। কারণ এই মোবাইল সিম কোম্পানি, নতুন একটা মোবাইল সিম কোম্পানি দিতে হলে সরকারের কাছে কি করতে হবে? লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এখানে বিভিন্ন প্রশাসনিক জটিলতা আছে, লাল ফিতার দৌরাত্ম্য আছে। এ সমস্ত বিষয় তোমাকে ম্যানেজ করতে করতে এই লাইসেন্স পেতে হলে অনেক দৌড়াদৌড়ির মাধ্যমে লাইসেন্স তোমাকে নিতে হবে, অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে, অনেক সময় এখানে কি করতে হবে? ব্যয় করতে হবে। তারপরে বিভিন্ন যে তোমার ঢাকায় ধরে একটা হেড অফিস ভাড়া করতে হবে, বিভিন্ন মানুষকে রিক্রুট করতে হবে, দেশের বিভিন্ন জায়গায় কি করতে হবে? যদি লাইসেন্সটা পাও আর কি, বিভিন্ন জায়গায় টাওয়ার দিতে হবে, ঢাকায় দিতে হবে, সিলেটে দিতে হবে, চিটাগাংয়ে দিতে হবে, এবং বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট নিয়ে তোমাকে মাঠে নামতে হবে। অর্থাৎ 1.5 বছর, 2 বছর, 3 বছরে তুমি কি করলা? মাঠে নামলা, অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করে। তাহলে সহজে প্রবেশ করা গেল না অন্য বাজারে। কিন্তু এই জটিলতাটা কোথায় নেই? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নেই, সহজে প্রবেশ করা যায়।
আবার সহজে প্রস্থান করা যায় এই বাজারে। মনে করো তুমি একটা স্বর্ণের দোকান দিছো, 1 মাস তোমার হয় স্বর্ণের বিজনেস দেওয়ার পরে দেখলা যে তোমার তো এই যে দোকানের কাস্টমার আসতেছে না বিভিন্ন কারণে, হয়তো অন্যান্য জুয়েলারি শপের রিপুটেশন ভালো, মানুষজন তোমার এখানে আসতেছে না। তুমি হয়তো ভাবলা যে আমার হয়তো এই বিজনেসে আমার চলবে না বা আমি এটা রান করতে পারতেছি না। তাহলে তোমার সব স্বর্ণ একটা জুয়েলারির দোকানে গিয়ে বিক্রি করে ওই দিনই বাসায় এসে ঘুমাতে পারবা। অথবা অন্য কোনো ব্যবসা তুমি কি করতে পারো, করতে পারো। তার মানে সহজেই কি হয়ে গেল, সহজেই বের হওয়া সম্ভব হল। কিন্তু অন্য বাজার, যে উদাহরণটা একটু আগে তোমাদের দিলাম, অলিগোপলি বাজারে একটা সিম কোম্পানি তুমি দিতে যাচ্ছ, মনে করো তুমি সব 2.5 বছরে 3 বছরে একটা সিম কোম্পানি কি করলা, তুমি দেশে রান করলা, শুরু করলা। এখন কি সহজে বের হওয়া যাবে? এই যে কোটি কোটি টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকার কি করছো তুমি, টাওয়ার স্থাপন করছো বিভিন্ন জায়গায় দেশে। এই টাওয়ার কি তুমি স্থাপন করছো 1 মাসের জন্য, 6 মাসের জন্য? না, এটা দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট। এখান থেকে সহজে বের হওয়া যাবে না। এখানে বের হওয়া যতটুকু সহজ, তার থেকে আরো বের হওয়া যতটুকু কঠিন, তার থেকে আরো বেশি কঠিন এখান থেকে বের হওয়া। মানে প্রবেশ করা যত সহজ, বের হওয়া তার চাইতে বেশি, তার চাইতে বেশি কঠিন অন্যান্য বাজারে। কিন্তু এই বাজারের ক্ষেত্রে এই সমস্যাটা কি নাই। 6, উপকরণ সমূহ গতিশীল। উপকরণ সমূহ গতিশীল। এই বাজারের উপকরণ সমূহ গতিশীল হয়। গতিশীল কেন হয়? উপকরণ সমূহ বলতে কি? উপকরণ সমূহ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ, এগুলো গতিশীল হয়। তার কারণ হচ্ছে অবাধ প্রবেশ ও প্রস্থান। এই যে একটু আগে উদাহরণ দিলাম যে তুমি একটা দোকানে স্বর্ণের বিজনেস দিছো, পরে মনে করো এই স্বর্ণটা বিক্রি করে তুমি আবার কাপড়ের বিজনেস দিছো, তাহলে এখন কি হলো? আগে শ্রমিক কি করছে, স্বর্ণ বিক্রিতে ব্যয় করছে তার সময়টা, এখন কাপড় বিক্রি করতেছে। ভূমির ব্যবহার হয়েছে স্বর্ণের জন্য, এখন হচ্ছে কাপড়ের জন্য। এইগুলোর ব্যবহারটা কি বেশি হচ্ছে এই বাজারে। অবাধ প্রবেশ ও প্রস্থান থাকার কারণে উপকরণ সমূহ কি গতিশীল। ক্যাপিটাল, আগে ক্যাপিটালটা ছিল কোথায়? আগে ক্যাপিটালটা ছিল স্বর্ণতে, এখন ক্যাপিটালটা হচ্ছে কাপড়ে। উপকরণ সমূহ গতিশীল। তাহলে আমরা বলতে পারি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অবাধ প্রবেশ ও প্রস্থানের কারণে উপকরণ সমূহ গতিশীল হয়। 6। তারপরে 7 নাম্বার, 1 2 3 4 5 6, 7 নাম্বার আমরা বলতে পারি পরিবহন খরচ শূন্য। পরিবহন খরচ শূন্য। এই বাজারে পরিবহন খরচটা বিবেচনা করা হয় না। এটার বিভিন্ন কারণ থাকতে পারে পরিবহন খরচটা কেন বিবেচনা করা হয় না। যেমন মনে করো তুমি স্বর্ণের বিক্রেতা, স্বর্ণের বিক্রেতা স্বর্ণ ঢাকা থেকে যদি তুমি স্বর্ণ আনতে হলে ট্রাক দিয়ে স্বর্ণ আনতে হবে না। পেঁয়াজ আনতে হলে তো ট্রাক লাগবে, গাড়ি লাগবে। স্বর্ণ যদি তুমি একদিন যদি একটা ব্যাগে করে নিয়ে আসো ঢাকা থেকে, তাহলেও তোমার 3 মাস বিক্রি করা সম্ভব হবে, আরো বেশি বিক্রি করা সম্ভব হবে। তারপরে শেয়ারের যে উদাহরণ আমরা দিলাম, শেয়ার তো আর মানুষ নিজে গিয়ে আনতে হয় না, অনলাইনে কি করতে হয়, অনলাইনে ক্রয় বিক্রয় হয়। এ সমস্ত কারণে এখানে যে প্রোডাকশন কস্টের ভিতরেই পণ্যের এই যে দামটা, এটার ভিতরেই কি আছে, P=MC হওয়ার কারণে এখানে পরিবহন খরচ আমরা কি করতেছি না, এই বাজারে বিবেচনা করি না। পরিবহন খরচের কারণে এখানে দাম বাড়ানো যাবে না। আমরা ক্রেতাকে বলতে পারবো না যে আমি স্বর্ণটা ঢাকা থেকে ক্রয় করে এনেছি, এই জন্য ঢাকাতে আজকের প্রাইস 50,000, আমাকে 51,000 টাকা দিতে হবে, এটা বলা যাবে না। পরিবহন খরচ।
বিজ্ঞাপন খরচের প্রয়োজন নেই। এই বাজারে বিজ্ঞাপন খরচের প্রয়োজন পড়ে না। বিজ্ঞাপন খরচের প্রয়োজন হয় না কারণ এ বাজারের পণ্য সম্পর্কে ক্রেতারা জ্ঞাত থাকে, তার প্রয়োজন মতো সে তার পণ্যটা ক্রয় করে। ক্রেতাকে আকৃষ্ট করে এখানে পণ্য বিক্রি করার প্রয়োজন পড়ে না। আমরা সাধারণত স্বর্ণের খুব একটা বিজ্ঞাপন টিভিতে বা বিভিন্ন মিডিয়ায় আমাদের চোখে পড়ে না। কেন? কারণ এটা পণ্য প্রতিযোগিতামূলক বাজারের পণ্য। যদিও বিজ্ঞাপন দেখি সেটা হচ্ছে তার দোকানের পরিচিতির জন্য হতে পারে, যে আমি একটা দোকান দিয়েছি আমার দোকানের পরিচিতির জন্য হতে পারে, কিন্তু প্রোডাক্টটা পণ্যটা আকৃষ্ট করার জন্য, ক্রেতাকে আকৃষ্ট করার প্রয়োজন পড়ে না, যেটা অন্য বাজারে দরকার হয়। অলিগোপলি বাজারে কিন্তু বিজ্ঞাপন আমরা দেখি, মোবাইল সেটের বিজ্ঞাপন আমরা টিভিতে দেখি বেশি, তো এটার প্রয়োজন পড়ে না। তো যাক, আমরা মেজর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কি করেছি, আলোচনা করেছি। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞাটা দিতে পারি এভাবে। একটি যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা, তোমরা লিখে নিতে পারো, যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় একটি নির্দিষ্ট দামে করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আবারও বলতেছি, যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় একটি নির্দিষ্ট দামে করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় একটি নির্দিষ্ট দামে করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরো বিভিন্ন বৈশিষ্ট্য আছে, আমরা আরো যে বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করব। এ বাজারে দাম গড়ায় প্রান্তিকায় পরস্পর সমান হয়, P = শুধু P = MC না, P = AR = MR হয়। এই বিষয়গুলো আমরা তালিকা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তো আজকের ক্লাসে আমি বাজার এর সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করলাম। আজকে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুইটা ভাগে ভাগ করা হয়। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা সংজ্ঞায়িত করলাম। তো এই বেসিক জিনিসগুলো বুঝলে আমরা বাজারের আরো গভীরে ঢুকে বাকি বিষয়গুলো বুঝতে আমাদের সুবিধা হবে। এজন্য অবশ্যই গুরুত্ব সহকারে এই ক্লাসটা তোমরা ফলো করবে এবং এই ক্লাসটা বুঝলে আমরা দ্বিতীয় ক্লাসটা আমাদের জন্য বোঝা সহজ হবে। তো আজকে তোমাদের এই ক্লাসটা আমি দিলাম, তোমাদের সামনের দিনের ক্লাস এটা আপলোড দিব। আজ কত তারিখ? 7/8/2020 অগাস্ট মাস যাচ্ছে। আমরা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে আমরা দীর্ঘদিন বাসায় অবস্থান করতেছি অথবা স্বাস্থ্যবিধি মেনে চলে অফিস বাজার বিভিন্ন জায়গায় যাচ্ছি। অন্যান্য অফিস আদালত খুললেও এখনো স্কুল কলেজ খুলে নাই। আমরা আশা করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই পরিস্থিতিটা, যদি এই আক্রান্তের সংখ্যা যদি কমে আসে, আমরা আশা করতেছি সেপ্টেম্বরের দিকে হয়তো কলেজ ইউনিভার্সিটি থেকে হয়তো প্রথমে ইউনিভার্সিটি কলেজগুলো শুরু হবে, তারপরে আস্তে আস্তে প্রাইমারি লেভেল পর্যন্ত খোলার একটা পরিকল্পনা সরকার হয়তো নিচ্ছেন।
তো আমরা সেটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো। আমরা এখনো সুস্থ আছি, আমরা এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি আমাদের এই সময়টা যাতে বাড়িতে কাজে লাগাই এবং আমরা যে অনলাইনে ক্লাসটা নিচ্ছি এই বিষয়টা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এই বিশ্বটা এখন গ্লোবালাইজেশনের যুগ। আমরা এখন প্রযুক্তির সাথে নিজেকে মানাতে হবে। প্রযুক্তির যে পজিটিভ সাইডগুলো যেগুলো আছে, এই পজিটিভ সাইডগুলো আমাদের, এই জ্ঞানটা আমাদের আহরণ করতে হবে। নেগেটিভ সাইড থেকে দূরে থাকতে হবে। প্রযুক্তির নেগেটিভ সাইড তো অবশ্যই আছে, এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখুক, আমরা সেই দোয়া করি। আর পাশাপাশি এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমাদের এখন অবগত হতে হবে। প্রযুক্তির সাথে আমাদের অবগত হতে হবে, আমাদের লাইভ ক্লাস সম্পর্কে জানতে হবে, জুমের মাধ্যমে এখন ক্লাস নেওয়া হচ্ছে, এগুলো সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। তো এর আওতায় যাতে আমরা আরও বেশি মানুষকে আকৃষ্ট করতে পারি, আরও বেশি স্টুডেন্ট যাতে আসে, এই জিনিসটা একে অপরকে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে সবাইকে আমরা কি করব, সচেতন করব, আরও বেশি জানার, আরও বেশি আপডেট থাকার চেষ্টা করব। আর সময়টা আমরা কাজে লাগাবো। সময় কিন্তু খুব দ্রুতই যাচ্ছে। এই সময়ের সাথে তাল মিলিয়ে আমরা চলার চেষ্টা করব, যাতে আমাদের এই সংক্ষিপ্ত জীবনকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি। স্টুডেন্ট হিসেবে আমাদের সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে পড়াতে সর্বোচ্চ সময় দেয়া এবং সবার সাথে ভালো বিহেভ নিয়ে চলা। ভালো ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট মানুষের। তো আশা করি আমরা সবাই সেভাবেই চলার চেষ্টা করব। আল্লাহ সবাইকে ভালো রাখুন এই দোয়া করে আজকের ক্লাস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।